আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত নিয়ে আসা ও পাচার ঠেকাতে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠকে এই সহযোগিতা কামনা করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের আসন্ন নির্বাচন, সংস্কার প্রক্রিয়া, বিচার, ভূরাজনৈতিক ইস্যু এবং রোহিঙ্গার সমস্যা নিয়ে তার সরকারের অবস্থান তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নজরানা চৌধুরীর রিপোর্ট। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন সকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, যেখানে বিশ্ব নেতারাও ছিলেন। আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে গত ১৪ মাসে তার দায়িত্বের সময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপের কথা পুরো বিশ্বের সামনে তুলে ধরবেন তিনি। ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, তো অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। পরে প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার বিষয়েও আলোচনা হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে আসা রাজনৈতিক নেতাদের সাথে বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মার্কিন প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানানো হয়েছে। তাদের 5 জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেইখান থেকে আমরা ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল না, কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। এর বাইরে প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে পৃথক বৈঠক করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। একটি দল রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ ধ্বংস করে পালিয়ে গেলেও বিদেশের মাটিতে তাদের কর্মী সমর্থকরা ধ্বংসাত্মক কাজে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আওয়ামী লীগের সঙ্গে কোনো আতাত নেই জানিয়ে তাদের সহযোগীদের খোলস বদল ঠেকাতে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইফতেখার রেজার রিপোর্ট। তোমরা বসে থাকবে না, সামনে আসছে তোমাদের। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ বলেন, বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ বন্ধ করতে চিকিৎসকদের দেশের চিকিৎসা খাতে ভূমিকা রাখতে হবে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক, এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। এদিকে রাজধানী শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী আহমেদ। আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিচার হলে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না। অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। দুর্নীতি দমন কমিশনকে অথর্ব প্রতিষ্ঠান মন্তব্য করে তিনি বলেন,
এখনও লুটেরাদের কোনো অর্থ ফেরত আনতে পারেনি তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূতকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। গণ অধিকার একীভূত করার বিষয়টি স্বীকার করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে এনসিপি। গণ অধিকার ও এনসিপির সাথে যুক্ত হওয়ার আভাস এবি পার্টির। নতুন দলের নাম, কারা হবেন দল প্রধান ও নির্বাচনী প্রতীক সহ রয়েছে নানা চ্যালেঞ্জ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই বিএনপি ও জামায়াতের নেতৃত্বে জোট গঠনের তোড়জোড়ের বাইরে এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূতকরণের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে কৌতূহল। দুই দলের একীভূতের বিষয়ে রাজনীতির মাঠে তুমুল আলোচনা থাকলেও নেতাদের কথায় ধোঁয়াশা। কিভাবে, কিসের ভিত্তিতে, কোন প্রেক্ষাপটে দুই দলের একীভূতকরণ হবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। তবে গণ অধিকার পরিষদ বলছে দুটি দলের লক্ষ্য উদ্দেশ্য প্রায় এক। তাই আগামী নির্বাচনে গণ অধিকার জোট গঠনের কথা স্বীকার করলেও এনসিপি বলছে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা, সেটা আমরা বলেছি সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো। এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একীভূত হওয়ার আলোচনা অত্যন্ত পজিটিভভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা উভয় দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ আমরা বৈঠক করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে পথ চলব। দুই দল একত্রিত হলে কি নামে আসবে, কে বা কারা হবেন দল প্রধান, এসব বিষয় সহ রয়েছে নানা চ্যালেঞ্জ বলছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। কোন নামে এক হব? এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম, নাকি এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ, এই দুটির মধ্য থেকে যে কোনো একটি নাম গ্রহণ করা? এখনো পর্যন্ত এটা আলোচনার মধ্যে রয়েছে, এটা এখনো চূড়ান্ত হয়নি। এনসিপি ও গণ অধিকারের সাথে এবি পার্টিও একীভূত হবে কিনা জানতে চাইলে দলটির শীর্ষ নেতৃত্ব বলছে জোটের বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা চিন্তা করছি যে যারা আমরা নতুন রাজনীতির প্রবক্তা বা প্রচলিত পুরানো রাজনীতির বাইরে এসে নতুন ধারার রাজনীতি করতে চাই, এই ধারণার মতাদর্শিক মিল যে সমস্ত দলগুলো আছে তাদেরকে নিয়ে আমরা একটা অ্যালায়েন্স করতে পারি কিনা। হতে পারে সেটা পলিটিক্যাল অ্যালায়েন্স, হতে পারে সেটা এক ধরনের ইস্যু বেসড অ্যালায়েন্স, এবং আলটিমেটলি হতে পারে সেটা একটা নির্বাচনী অ্যালায়েন্সও হতে পারে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশেরও আভাস দেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। খাগড়াছড়ি সদরে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়নশীল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দোষীদের বিচারের দাবিতে আগামীকাল আধাবেলা সড়ক অবরোধ ও 3 পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটের ডাকও দেওয়া হয়। সকালে সিঙ্গিনালা এলাকায় সেনাবাহিনীর সদর জোনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ হয়। পরে কাল ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ এবং 3 পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চাহিদা থাকলেও বিক্রি শুরুর 1 মাসের মাথায় ভর্তুকি মূল্যে ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করল সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি। সংস্থাটি জানিয়েছে সাময়িক সময়ের জন্যই চালানো হয়েছিল এমন কর্মসূচি। বাজারে দ্রব্যের অতি মূল্যের এই সময়ে টিসিবির স্বল্প মূল্যের পণ্য বিক্রি বন্ধ করে দেয় আরও বিপাকে পড়ার শঙ্কার কথা জানিয়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ। স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকি দিয়ে টিসিবির পণ্য সরবরাহ চালু রাখার তাগিদ সামাজিক নিরাপত্তা বিশ্লেষকদের। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর করাইল বস্তি দিন আনি দিন খায় অবস্থা এখানে বসবাসকারীর বড় একটি অংশের। এলাকার ছোট এই বাজার নিত্যপণ্যের অতিমূল্যে হাঁসফাঁস নিম্ন আয়ের মানুষদের। করলা 80 টাকা কেজি, কাঁচামরিচ 1 পাত 40 টাকা, টমেটো 100 টাকা কেজি, 2 মোটা লাউ শাক চাষে 120 টাকা। তা আমাদের মতো মাসে কি এগুলো চলে? এমন বাস্তবতায় কম দামে ট্রাকের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অনেকটাই স্বস্তি এনেছিল এদের মাঝে। টিসিবির মালে অনেক উপকার হইতো না, আটা চাউল হেনতে পাইলে
অনেক মানুষের উপকার হয়েছে। করলে মনে করেন লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, সবাই কি কোটিপতি, সবাই বড় লোক, তাহলে কি বস্তিতে বসবাস করতে পারতো? দরিদ্র যারা আছে তারা গুলো মোদির অপেক্ষাই করে, সিরিয়ালে 5 কেজি চালের জন্য তাদের বাল বাচ্চা সংসার থুইয়া মনে করেন সকালে যারা 5টা বাজে যায়। তবে টিসিবির মুখপাত্র জানালেন, কাঠধারীদের বাইরে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম চালু হয়েছিল সীমিত সময়ের জন্য। যেসব এলাকায় এই 1 কোটি পরিবারের টার্গেটেড সংখ্যার 50%-এর নিচে ছিল, শুধুমাত্র সেসব এলাকায় এই লাস্ট ট্রাক সেল যেটা হয়েছে এটা করা হয়েছে। এটা সারা দেশব্যাপী হয় নাই, এই একটা লক্ষ্যমাত্রায় এটা কিন্তু করা হয়েছে। এটা আসলে বন্ধ হওয়ার বিষয় না, এটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল। সম্প্রতি সামান্য কমলেও প্রায় 3 বছর ধরে দেশের মূল্যস্ফীতির হার 10% আশেপাশে, দারিদ্র্যের হার 28%, আর খাবার কিনতে রাজধানীবাসীকে খরচ করতে হচ্ছে আয়ের প্রায় 55%। আমাদের শ্রমঘন এলাকা এবং আমাদের ঢাকা সিটি সব বড় বড় সিটিতে যেখানে স্লাম এরিয়া আছে, সেখানে আমার মনে হয় ট্রাক সেলটা প্যারালাল চালানো দরকার। কারণ হলো যে কাঠধারীর বাইরে যে ব্যাপক যারা জনগোষ্ঠী আছে যাদের প্রয়োজন, তারা কিন্তু এই কাভারেজের বাইরে আছে, এবং এটা আমি আশা করব যে সরকার, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়টি ভেবে দেখবে। বিশ্লেষকদের মতে, শহরের নিম্ন আয়ের নাগরিকদের সামাজিক নিরাপত্তায় সরকারি কার্যক্রম খুবই কম। এমতাবস্থায় ভর্তুকি দিয়ে হলেও টিসিবির পণ্য সরবরাহ চালু রাখার তাগিদ তাদের। যারা টার্গেট গ্রুপ তারা কিন্তু নিম্ন আয়ের মানুষ, এবং এই মুহূর্তে আসলে কর্মসংস্থানের অবস্থা ভালো নয়। তো এই অবস্থায় আমি মনে করি যে ট্রাক সেলটা একটু রেগুলার করা দরকার, এবং যতটা সম্ভব আউটরিচ বাড়াতে হবে। টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বাজার পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল রাখে বলে মনে করেন সামাজিক নিরাপত্তা গবেষকরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আর এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।